ভেবেছিলাম এই মারামারি কাটাকাটির যুদ্ধ শেষ। সাদিক ভাইয়া আমাকে ওনার বুক থেকে ছাড়িয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন। আর সামনে হাঁটছিল ওনার বডিগার্ডস। হঠাৎ করেই আরও একদল লোক চিল্লিয়ে মেলার দিকে প্রবেশ করতে লাগলো। তারা এলোপাতাড়িভাবে গুলি চালিয়ে যাচ্ছিল। ঘটনার এক সময় সাদিক ভাইয়া এবার আমাকে ওনার পিছনে দাঁড় করিয়ে দিলেন। আর আমি ভয়ে ওনার পাঞ্জাবি খামচে ধরে আশেপাশে উঁকি দিতে লাগলাম। সাদিক ভাইয়ার পিছন থেকে আমার মাথাটা বের করে সামনের দিকে দেখতে লাগলাম, কিন্তু আমার যা হাইট, কিছু দেখতে পারছি না। সামনে ওনার দামড়া বডিগার্ডস। মাথা উঁচু করে সাদিক ভাইয়াকে দেখার চেষ্টা করলাম। ওই লম্বা জিরাফটা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আর আমি ওনার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে একটা হাসি দিলাম। আর হাসিটা হয়তো ওনার পছন্দ হয়নি, তাই উনি সামনে ফিরে গেলেন। একটু পরেই গুলির শব্দ বাড়তে লাগলো, আর সাদিক ভাইয়া আমার দিকে না ফিরিয়ে ওনার এক হাত দিয়ে আমাকে আরও ভালো করে ওনার পিঠের সাথে চেপে ধরলেন। আর আমি ওনার স্পর্শে কেঁপে উঠলাম। কিন্তু আমি ঠিকই বুঝতে পারছিলাম এখন কিছু একটা ঘটবেই ঘটবে। হঠাৎ ওনার দুজন বডিগার্ডস গুলিবিদ্ধ হলেন, আর সাথে সাথেই উনি ওনার পিছন থেকে পাঞ্জাবি সরিয়ে গান বের করলেন। আমি এই প্রথম জীবনে গুলি, গোলাগুলি, মারামারি সব ক্ষেত্রে দেখছি। যদিও আমার এখন ভয়ে অজ্ঞান হওয়ার কথা, কিন্তু এখন আমার ভয় লাগছে না। এসব গোলাগুলিতে মাথা ব্যথা লাগছে। সারা জীবন মুভিতে এইসব দেখেছি, কিন্তু এখন বাস্তবে দেখতে মনে একটা কেমন জানি এক্সট্রাই কাজ করছে। সাদিক ভাইয়া আমাকে হঠাৎ বলে উঠলেন, এই সেফা, কানে হাত দে, না হলে তোর সমস্যা হবে। কি একটা অবস্থায় এসে পড়লাম না! তোরা এখানে আসতি না, আমার মারামারি সব করতে হতো। আপনাকে কে আসতে বলেছিল? আমি বলেছিলাম? আপনি নিজেই কারবারি করতে এসেছেন, আবার আমাকে চিল্লান কেন? আমি না আসলে কি হতো আজ তো তুই ভালো করেই জানিস। এখন কানে হাত দে বেয়াদব। ওনার কথা মতো কানে হাত দিলাম, আর অবাক চোখে সাদিক ভাইয়ার পেছন থেকে এই লম্বা জিরাফটাকে দেখছি কিভাবে ফায়ারিং করছে উনি। ওনার চোখে মুখে প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি। কানে ভালো করে হাত দেওয়ার পরও গুলির শব্দটা মাথায় ঝনঝন করে। হঠাৎ খেয়াল করলাম সাদিক ভাইয়া ওনারা বাম হাত দিয়ে আমাকে কোমর জড়িয়ে নিলেন। আমি অবাক চোখে তাকিয়ে ওনাকে কিছু বলতে যাব, এর আগেই উনি আমাকে আগলিয়ে নিলেন, আর সাথে সাথে দিলেন এক দৌড়। সাদিক ভাইয়া আমাকে এক হাত আগলিয়ে দৌড়াচ্ছেন, আর চারপাশে ওনার বডিগার্ডস দৌড়াচ্ছে আর ফায়ারিং করছে। আমার মনে হচ্ছে আমি কোনো ফিল্মের শুটিং করছি। বেশ মজা লাগছে আমার এই মুহূর্তটা। গাড়ির কাছে এসেই আমাকে সাদিক ভাইয়া নামিয়ে দিলেন, আর আমাদের দেখে ইতি আপু আর ঝুমু গাড়ি থেকে নেমে এলো। আর সাথে সাথেই সাদিক ভাইয়ার বকা শুরু, গাড়ি থেকে নামলেন কেন আপনারা? বারবার মানা করা সত্ত্বেও আপনারা কথা শুনেননি। এই যে এই অপদার্থক একটা, আমার দিকে আঙ্গুল দেখিয়ে রেখেই তো 2 বোন পালিয়েছিলি। এটার কিছু হলে খালামণিকে কি উত্তর দিতি বল? আর তুই সেফা, ইতিদের সাথে থাকতে পারিসনি? আরে আপনি ওদের কেন বকা দিচ্ছেন? ইতি আপু আমার সাথেই ছিল। ইনফ্যাক্ট আপু আমার হাত ধরেই ছিল। ভিড়ের মাঝে আমি ছুটে গিয়েছিলাম। এখানে কারো দোষ নেই। যদি কারো দোষ থাকতো সেটা আপনার। আপনি বড় নেতা হন আর বড় বিজনেসম্যান হন, কিন্তু যেই সেই আপনি তো মারপিটই করেন। আপনার জন্যই আজকে মেলায় এত মানুষের প্রাণ গেল। কথাগুলো একদমে বলেই আমি নিজের মুখে হাত দিয়ে চোখ বড় করে সামনের দিকে তাকালাম। সাদিক ভাইয়া আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে, যেন এখনই কাছে পেলে কাঁচা খেয়ে ফেলবেন আমাকে। সরি ভাইয়া। কথাটা শেষ করার আগেই সাদিক ভাইয়া জোরে একটা লাথি দিলেন গাড়িতে, আর পুরো গাড়িটা কেঁপে উঠল। আমার দিকে তেড়ে এসেই আমার 2 বোন বাহু চেপে ধরলেন। ইতি আপু আর ঝুমু তো সাদিক ভাইয়ার অবস্থা দেখে কিছু বলতেই পারছে না। আর সাদিক ভাইয়া আমার বাহু এত জোরে চেপে ধরলেন, আমার চোখে পানি চলে এলো। কিন্তু হিংস্র এই লোক সাদিক ভাইয়া আমাকে কিছু বলতে যাবে,
এর আগেই আমি ওনার দিকে চোখ তুলে একবার তাকালাম আর উনি সাথে সাথেই আমার বাহু ছেড়ে দিলেন। ইতি, ঝুমা, এই অমানুষকে নিয়ে গাড়িতে ওঠ, সোজা খালামণিদের বাসায় যাবি। বাসায় গিয়ে আজ তোদের অবস্থার 12টা বাজাবো। কথাগুলো বলেই সাদিক ভাইয়া ওনার চুলে হাত ঝুলিয়ে চুলগুলো উপরের দিকে ঠেলে দিয়ে ওনার গাড়িতে করে চলে গেলেন। উফ, যাক বাবা, বেঁচে গেলাম। তখন যদি চোখের পানি না দেখতাম, এই লোক আমাকে মেরে চ্যাপ্টা করে দিত। রাগী জিরাফটা চলে গেলেই আমরা গাড়িতে উঠে পড়লাম। এতক্ষণ খারাপ না লাগলেও এখন মাথাটা কেমন জানি করছে। এত মানুষের আর্তনাদ, আহাজারি সব আমার কানে ভাসছে, আর সব লাশগুলোর ছবি ভাসছে আমার চোখে। কি বীভৎস সেই চেহারাগুলোর। সিটে হেলান দিয়ে চুপচাপ শুয়ে রইলাম। পাশে ইতি আপু আর ঝুমুও চুপ। আজ যে এত কিছু হয়ে যাবে কেউই ভাবেনি। বাসায় পৌঁছে আমরা তিনজনই আমার রুমে চলে গেলাম। ঘড়িতে এখন সন্ধ্যা 6টা 30 মিনিট। মা হয়তো নামাজে, আর ভাবি হয়তো রুমে রেস্ট করছে। আমরা এক প্রকার চোরের মতোই করে ঘরে ঢুকলাম। রুমে গিয়েই একে একে তিনজনই শাওয়ার নিয়ে নিলাম, আর বাসার ড্রেস, প্লাজো আর টপস সব পরে নিলাম, আর ঝুমুও আমার মতো সেম ড্রেস পরে নিল। ইতি আপুকে আমার থেকে একটা কামিজ সেট দিলাম। ইতি আপু বয়সে আমার বড় হলেও আপুর হাইট, সাইজ সবই আমাদের মতো, তাই আমরা তিন বোন সবাই একে অপরের ড্রেস পরতে পারি। আর তাছাড়া কিছুদিন পরে আপু অন্যর বউ হয়ে যাবে, তাই আপুর ধারণা আমাদের মতো এইসব টপস পরলে তাকে এখন বেমানান লাগবে। ফ্রেশ হয়ে তিনজনই নিচে নামলাম। মা আর ভাবি টেবিলে নাস্তা সার্ভ করছে। আমাদের চোখে দুজনই ভূত দেখার মতো চমকে উঠল। কিরে ফুল, ইতি, ঝুমা, তোরা এখন আসলি? ভাবি, এই তো একটু আগেই। আমরা টায়ার্ড ছিলাম, তাই তোমাদের কিছু না বলেই ফ্রেশ হয়ে গেলাম। হ্যাঁ সেফা ঠিক বলেছে ভাবি, অনেক খিদা লাগছে ভাবি, খালামণি খেতে দাও কিছু। ইতি আপু, ওহ আচ্ছা, এই যে আয়, বস, খেয়ে নে। মা ঝুমু তো আগেই বসে গেল খেতে। সবার সাথে কথা বলতে বলতে আজ মজাদার নাস্তা খেয়ে সময়টা ভালোই চলছিল। কিন্তু বিপত্তি ঘটল তখনই, যখন ভাবি জিজ্ঞেস করলো, কি রে, কি কি কিনলি মেলা থেকে? এইগুলো তো বললে না। এই ফুল ভাবির জন্য কি এনেছো তুমি? ভাবির কথা শুনে আমি, ইতি আপু আর ঝুমু একসাথে কাশ খেয়ে শুরু করলাম। কাশতে কাশতে আমরা তিনজনই একে অপরের দিকে তাকাচ্ছি আর ইশারা দিয়ে জিজ্ঞাসা করছি কি বলবো। এত কিছু না ভেবেই আমি বলে উঠলাম, কি যে বাজে মেলা ছিল ভাবি, একটা জিনিসও যদি ভালো হতো তাহলে অবশ্যই কিনতাম, কিন্তু এত বাজে মেলা হবে আমি কখনো ভাবিনি। তাই না গার্লস? আমার কথা বাকি দুজন মাথা নাড়িয়ে করলে হ্যাঁ হ্যাঁ করতে লাগলো। আস্তে আস্তে নাস্তার টেবিলে ইসলাম ভাইয়া, রাফসান ভাইয়া যোগ দিল। ঝুমু তো ছোট ভাইয়ার মনে আমার রাফসান ভাইয়াকে দেখেই লজ্জায় লাল হয়ে গেল। ছোট ভাইয়া বসলো ঝুমুর পাশে, আর ওদের ইশারায় ইশারায় ভালোবাসার নিবেদনটা দেখতে আমার বেশ দারুণ লাগছে। বাকি সবাই যার যার মতো কথা বলছে, নাস্তা করছে, আর আমি ফেসবুকিং করছি। এত সুন্দর মুহূর্তে সে একটা জঘন্য প্রশ্ন করে বসলো, তো আজ শুনলাম প্রেস ক্লাবের পাশে যে মেলাটা হচ্ছে সেখানে গন্ডগোল হয়েছে। তোরা তো মেলায় গিয়েছিলি, তোরা এমন কিছু মারামারি ফেস করিসনি তো? প্রশ্ন শোনা মাত্রই মা, রাফসান ভাইয়া, ভাবি আমাদের তিনজনকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, আর একে একে নানা প্রশ্ন করা শুরু করে দিলেন। কিন্তু আমি দা ইন্টেলিজেন্ট গার্ড সবাইকে বলে উঠলাম, উফ চুপ করো তোমরা, আমরা সেফ ছিলাম, ভালো ছিলাম, কিছুই দেখিনি আমরা এমন। হয়তোবা আমার আসার পরেই এমন কিছু হলো, তাই না? আপু ঝুমু আমার সাথে শুনে দুজনই মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। বলল বাহ বাহ, খুব ভালোই তো মিথ্যা বলতে শিখে গেছিস শেফা। এত সুন্দর করে মিথ্যা বলা তোর থেকে শিখতে নিতে হবে। তো এরপর কি হলো মেলায়? এই আওয়াজ শুনে এক লাফ দিয়ে চেয়ার থেকে উঠে গেলাম। পিছন ফিরে দেখি সাদিক ভাইয়া, খালা, খালু আর বাবা দাঁড়িয়ে, আর সবাই এখন আমাদের তিনজনের দিকে তাকিয়ে আছে। ব্যাস, আমাদের কাহিনী শেষ। এখন আমাদের কে বাঁচাবে?
হায় রে সেফা অভাগিনী, একে তো আজম মেলায় কাহিনী, আর এখন এই পুরো পরিবারের কেলানি। আমাদের তিনজনের অবস্থা দেখে আমার মনে একটা কথা চলছে শুধু, অভাগা যেদিকে যায় সাগরে শুকায়। তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।